হ্যাঁ, আমরা লাস্ট ক্লাস পঞ্চম অধ্যায় পর্যন্ত পড়েছিলাম। আজকে ষষ্ঠ অধ্যায় থেকে শুরু করব। ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা আসলে কি? 80-এর দশকে সি ভাষার আবির্ভাবের পর প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ব্যাপক জনপ্রিয়তা পায়। তবে সমস্যার পরিধি বৃদ্ধির সাথে সাথে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতির ধারণা সহ অতিরিক্ত কিছু ধারণা নিয়ে প্রোগ্রামিং জগতে নতুন চমক নিয়ে আসে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতি। কিছু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং উদাহরণ হচ্ছে জাভা, সি প্লাস প্লাস, সি শার্প, পিএইচপি ইত্যাদি। এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কি? প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডাটার চেয়ে ফাংশনের গুরুত্ব বেশি, এবং যখন এই ধরনের প্রোগ্রামের আকার বেড়ে যায় তখন এর রক্ষণাবেক্ষণ, ভুল সংশোধন, পরিমার্জন, পরিবর্তন ইত্যাদি অনেকটা কঠিন হয়ে পড়ে। প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ বিদ্যমান এসব সমস্যাগুলি দূর করার জন্য যে প্রোগ্রামিং এর আবির্ভাব হয় তাই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কাকে বললে এই লেখাটা আপনাদের লিখতে হবে। এখন কিছু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বৈশিষ্ট্য আছে। এগুলো হচ্ছে, এই ধরনের সিস্টেমে ফাংশনের চেয়ে ডাটার গুরুত্ব বেশি। একটি বড় প্রোগ্রামকে কতগুলো ছোট ছোট অংশে বিভক্ত করা হয়। প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ অবজেক্ট হিসেবে পরিচিত। সমস্যার ধরন অনুযায়ী ডাটা স্ট্রাকচারের জন্য নিজস্ব ডাটা ও ফাংশন ব্যবহার করা হয়। এতে সবগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশসমূহকে একত্রিত করে সমস্যার সমাধান করা হয়। একটি অবজেক্টের ডাটাকে অন্য কোনো অবজেক্টের ফাংশন দ্বারা অ্যাক্সেস করা যায় না। এতে অবজেক্টসমূহ ফাংশন ব্যবহার করে একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে। যে কোনো সময় প্রয়োজন অনুযায়ী ডাটা কিংবা ফাংশন স্ট্রাকচারে অ্যাড করা যাবে। এতে বটম আপ পদ্ধতি প্রোগ্রাম ডিজাইন করা হয়। এতে মেসেজ পাসিং এর মাধ্যমে এক অবজেক্টে অন্য অবজেক্টের সাথে সংযোগ রক্ষা করে। এছাড়া অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ক্লাস, অবজেক্ট ইনহেরিটেন্স, ডাটা অ্যাবস্ট্রাকশন, ডাটা হাইডিং, এনক্যাপসুলেশন ইত্যাদি বৈশিষ্ট্য বিদ্যমান। এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং একটা বিশেষ জিনিস আছে, সেটা হচ্ছে ক্লাস। ক্লাস হচ্ছে এক ধরনের ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ, যাতে একই শ্রেণীর বা গোত্রের এক বা একাধিক অবজেক্ট থাকে। যদি আমি উদাহরণ দিই, ফলকে একটি ক্লাস বিবেচনা করলে আম, কাঁঠাল, জাম, লিচু ইত্যাদি ওই ফল ক্লাসের এক একটি অবজেক্ট। মানে ফল হচ্ছে একটা ক্লাসের নাম, আর আম, কাঁঠাল, জাম, লিচু এগুলো হচ্ছে প্রত্যেকটি অবজেক্টের নাম প্রোগ্রামিং এর ভাষায়। ক্লাসের সিনট্যাক্সটা কি? প্রথমে আমাকে ক্লাস লিখতে হবে, তারপর ক্লাস নেম দিতে হবে ওই ক্লাসের যে নাম। যেমন এখানে ক্লাসের নাম হচ্ছে ফল, তাহলে ক্লাস নেম। তারপর অ্যাক্সেস মডিফায়ার, ডাটা মেম্বারস, মেম্বার ফাংশন এগুলো হচ্ছে এক একটা অবজেক্টের নাম। এবার অবজেক্ট কি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে ক্লাসে ব্যবহৃত ভেরিয়েবল সমূহের প্রত্যেকটিকে এক একটি অবজেক্ট বলা হয়। যেমন যদি স্টুডেন্ট নামে কোনো ক্লাস থাকে, তবে ওই ক্লাস ব্যবহৃত ভেরিয়েবল সমূহ নেম, রোল, সেকশন, জিপিএ ইত্যাদি এক একটি অবজেক্ট। অবজেক্ট ঘোষণার সিনট্যাক্স। অবজেক্ট ঘোষণার সিনট্যাক্স এখানে অনেক রকম আছে। ক্লাস নেম, অবজেক্ট নেম। ডাটা অ্যাবস্ট্রাকশন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটি অত্যাবশ্যকীয় বৈশিষ্ট্য যা ক্লাসে বিদ্যমান থাকে। ডাটা অ্যাবস্ট্রাকশন হচ্ছে এমন এক ধরনের ডাটা টাইপ বর্ণনা কৌশল যেখানে কিছু ডাটা থাকে এবং ওই ডাটা অ্যাক্সেস করার জন্য কতগুলো ফাংশন থাকে। তবে ওই টাইপের কোনো ভেরিয়েবলের ডাটা তার নিজস্ব ফাংশনের সাহায্যে ছাড়া অন্য কোনোভাবে অ্যাক্সেস করা যায় না। যেহেতু ক্লাস ও ডাটা অ্যাবস্ট্রাকশন এক ধারণা একই রকম, তাই তারা অ্যাবস্ট্রাক্ট ডাটা টাইপ এডিটি নামে পরিচিত। তারপর এখানে আরো কতগুলো অবজেক্ট ঘোষণার সিনট্যাক্স: এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, তারপর পলিমরফিজম, মেসেজ পাসিং, ডাইনামিক বাইন্ডিং। ডাইনামিক অর্থ হচ্ছে পরিবর্তনশীল, স্ট্যাটিক বাইন্ডিং একটা হচ্ছে মানে পরিবর্তিত হয় না। তারপর এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে ক্লাসের ব্যবহারগুলো বলেছে। ক্লাস একটি ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ। ক্লাসে কিছু ভেরিয়েবল এবং এই ভেরিয়েবলগুলো অ্যাক্সেস করার জন্য কিছু ক্লাস ফাংশন থাকে। ক্লাসে ব্যবহৃত ভেরিয়েবলকে মেম্বার ভেরিয়েবল বা ডাটা মেম্বার এবং মেম্বার ভেরিয়েবলের সাথে সম্পর্কিত ফাংশনকে মেম্বার ফাংশন বা মেথড বলা হয়।
মেম্বার ভেরিয়েবল এবং মেম্বার ফাংশন সমূহকে একযোগে ক্লাস মেম্বার বলে। তাহলে ক্লাস মেম্বার কাকে বলে বললে এভাবে লিখতে হবে আপনাদের। ক্লাস মেম্বার হিসেবে বৈধ ডাটা টাইপের যে কোনো সংখ্যক ভেরিয়েবল বা অন্য কোনো ক্লাস ব্যবহৃত হতে পারে। তারপর ক্লাস ডিক্লারেশন, ক্লাস ঘোষণার জন্য ক্লাস কিওয়ার্ডের পরে ওই ক্লাসের নাম দিতে হয়, যেটা বলছি ক্লাসের পর ক্লাস নেমটা দিতে হয়, ওইটা হচ্ছে ক্লাস ডিক্লারেশন। এবং ক্লাসটা 3 রকম হতে পারে, প্রাইভেট, পাবলিক এবং প্রটেক্টেড। ক্লাসটা কোন রকম হবে সেটা ওখানে লিখতে হবে, প্রাইভেট হবে নাকি পাবলিক হবে নাকি প্রটেক্টেড হবে। প্রাইভেট মানে গোপনীয়, পাবলিক মানে সবাই দেখতে পাবে, মানে অন্য ইউজারও ওই ক্লাসের আন্ডারে ব্যবহৃত প্রোগ্রামটা ব্যবহার করতে পারবে। আর প্রটেক্টেড হচ্ছে যে অন্য কোনো কেউ নিতে পারবে না, আপনার একটা সিকিউরিটি কি দিতে হবে, তাহলে আপনি ব্যবহার করতে পারবেন, সেটা হচ্ছে প্রটেক্টেড। ক্লাস ঘোষণার সাধারণ ফরম্যাট হলো ক্লাস, তবে এটা হচ্ছে ইউজার ডিফাইন নেম, এটা হচ্ছে ক্লাসের নাম। তারপর প্রাইভেট ঘোষণা, এখানে এটা প্রাইভেট লিখে প্রাইভেট ঘোষণা করছে, এগুলো হচ্ছে অবজেক্টের নাম ঘোষণা করছে আমি প্রাইভেট। তারপর প্রটেক্টেড ঘোষণা করছে, এগুলো প্রটেক্টেড অবজেক্ট, আর এগুলো হচ্ছে পাবলিক অবজেক্ট। তারপর শেষে এন্ড অফ ক্লাস। এটা একটা কোড, অবজেক্ট ওরিয়েন্টেড কোড এটা। এখানে উপরে উক্ত ক্লাসের নাম দেওয়া হচ্ছে স্টুডেন্ট। ক্লাসের নাম একটি আইডেন্টিফায়ার, সুতরাং আইডেন্টিফায়ার নামকরণের নিয়ম অনুযায়ী ক্লাস যে কোনো নাম দেওয়া যেতে পারে। এখানে স্টুডেন্ট নামে একটি নতুন ডাটা টাইপ তৈরি হলো, যা এই টাইপের কোনো অবজেক্ট ঘোষণার জন্য ব্যবহৃত হবে। এখানে নেম এন্ড রোল ডাটা মেম্বার ডিফল্ট হিসেবে প্রাইভেট হিসেবে লিখে দিচ্ছে। আমি যদি কোনো কিছু না লিখি তাহলে সেটা প্রাইভেটের আন্ডারে পড়বে। মার্কস ডাটা মেম্বার এটা প্রটেক্টেড, আর গেট ডাটা এটা ও ডিসপ্লে মেম্বার ফাংশন পাবলিক মোডে ঘোষিত আছে। মানে আমি যদি কোনো কিছু না লিখি সেটা প্রাইভেটের আন্ডারে পড়বে, অন্যথা আমাকে লিখে দিতে হবে এটা প্রটেক্টেড নাকি পাবলিক। এখানে এগুলো প্রোগ্রাম দিছে অবজেক্ট ওরিয়েন্টেড। এখন আসে আমরা ইনহেরিটেন্স, পলিমরফিজম এবং এনক্যাপসুলেশনের ব্যবহার। ইনহেরিটেন্স কি? যে প্রক্রিয়ায় পূর্বে ডিফাইনকৃত এক বা একাধিক ক্লাস হতে গুণাগুণ ও বৈশিষ্ট্য ইনহেরিট করে নতুন কোনো ক্লাস তৈরি করা হয়, তাকে ইনহেরিটেন্স বলে। ইনহেরিটেন্স প্রক্রিয়ার মাধ্যমে ক্লাসের পুনর্ব্যবহার প্রক্রিয়া বাস্তবায়ন করা হয়। এতে করে প্রোগ্রামের সময়, খরচ ও ঝামেলা কমার পাশাপাশি প্রোগ্রামের সৌন্দর্য ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। তারপর সুপার ক্লাস এবং সাব ক্লাস হচ্ছে যে ইনহেরিটেন্সের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে ইনহেরিটেন্সের উদাহরণ। তার আগে সিনট্যাক্স হচ্ছে ক্লাস, ডিরাইভ ক্লাস নেম, দ্য ক্লাস স্পেসিফায়ার, বেস ক্লাস নেম, দ্য বডি। তাহলে আমরা ইনহেরিটেন্সের সিনট্যাক্স লিখতে বললে কি লিখবো? প্রথমে ক্লাস লিখবো, তার প্রথম অংশটা হবে ডিরাইভ ক্লাস নেম, দ্বিতীয় অংশটা হবে অ্যাক্সেস স্পেসিফায়ার, তারপর থার্ড অংশটা হবে বেস ক্লাস নেম, তারপর সবশেষে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে বডি অংশটা থাকবে। পলিমরফিজম কি? পলিমরফিজম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উপর অপর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। পলিমরফিজম দুটি গ্রিক শব্দ পলি এবং মরফিজমের সমন্বয়ে গঠিত, তাহলে যার অর্থ বহু এবং রূপ। তাহলে সুতরাং পলিমরফিজম বলতে বোঝায় বহুরূপ, অর্থাৎ ভিন্ন ভিন্ন অবস্থায় একই অবজেক্টে ভিন্ন ভিন্ন ফল প্রদান করা। যেমন প্লাস অপারেটর, যা সাধারণত দুটি নিউমেরিক সংখ্যা যোগফল হিসেবে তৃতীয় একটি নিউমেরিক সংখ্যা প্রদান করে। তবে এই অপারেটর বিভিন্ন অপারেন্ডের জন্য বিভিন্ন ফলাফল প্রদান করতে পারে, যেমন দুটি স্ট্রিং এর ফলাফল হিসেবে তৃতীয় একটি স্ট্রিং প্রদান করতে পারে। মূলত অপারেটর ওভারলোডিং এর মাধ্যমে এই কাজ করা হয়। পলিমরফিজম প্রকারভেদ হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্ট্যাটিক পলিমরফিজম আর একটা হচ্ছে ডাইনামিক পলিমরফিজম। স্ট্যাটিক মানে আমি বলছি যেটা অপরিবর্তনশীল, মানে ফাংশন ওভারলোডিং বা অপারেটর ওভারলোডিং এর মাধ্যমে এই ধরনের পলিমরফিজম হয়, কিন্তু জাভা অপারেটর
ওভারলোডিং সাপোর্ট করে না বলে ফাংশন ওভারলোডিং এর মাধ্যমে সংগঠিত হয়। আর ডাইনামিক পলিমরফিজম হচ্ছে রান টাইম পলিমরফিজম, এটা আরেক নাম। এটি হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কম্পাইল টাইমের পরিবর্তে রান টাইমে সমাধান করার জন্য ওভাররাইডেন পদ্ধতিতে কল করা হয়। এটা হচ্ছে ডাইনামিক পলিমরফিজম। তারপর আসে আমরা এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো অবজেক্টের ডাটা ও ফাংশন সমূহকে একত্রিত করে ক্লাস তৈরি করা হয়। এর মাধ্যমে ডাটা ও ফাংশন সমূহ ব্যবহারের অবাঞ্ছিত অ্যাক্সেস হতে রক্ষা পায়। এনক্যাপসুলেশনের কারণে অবজেক্টের ডাটা ও ফাংশন সমূহ একটি একক ইউনিটের মতো কাজ করে। ফলে ডাটাকে ডাইরেক্ট অ্যাক্সেস করা যায় না কিংবা ডাটাকে তার ফাংশন থেকে আলাদা করা যায় না, এবং ক্লাসে কোনো অবজেক্ট ঘোষণা করলে তাতে ওই ক্লাসের সকল বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে। প্রাইভেট বা প্রটেক্টেড ডাটাগুলোকে আমরা ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারি না, তাই প্রাইভেট বা প্রটেক্টেড ডাটাকে অ্যাক্সেস করার জন্য পাবলিক মেম্বার ফাংশন ডিক্লেয়ার করতে হয়। নিচে একটা উদাহরণ দিচ্ছি এরকম। বেস ক্লাস এবং ডিরাইভড ক্লাস। বেস ক্লাস হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বেস এবং ডিরাইভড উভয় ক্লাসের গুরুত্বপূর্ণ। বেস ক্লাসের সিনট্যাক্স হচ্ছে যে ক্লাস বেস ক্লাসটা লিখবো, তারপর সেকেন্ড ব্র্যাকেটে মেম্বারস থাকবে এবং মেম্বারসের ফাংশন নেম থাকবে। তারপর ডিরাইভড ক্লাস হচ্ছে এমন একটি ক্লাস যা বেস ক্লাসের সমস্ত মেম্বার এবং মেম্বার ফাংশন সমূহ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়ে তৈরি হয়। এখানে এটা সিনট্যাক্স হচ্ছে ক্লাস হচ্ছে ডিরাইভড ক্লাস, তারপর লিখবো অ্যাক্সেস স্পেসিফায়ার বেস ক্লাস, কারণ এটা উত্তরাধিকার সমূহ প্রাপ্ত হয় এই কারণে। তাও মেম্বারস আর মেম্বার ফাংশনটা সেম থাকবে। এটা হচ্ছে বেস ক্লাস অ্যানিমেল। আর বেস ক্লাসের ডিরাইভড ফাংশন হচ্ছে যে ইট, স্লিপ। আবার অ্যানিমেলের আন্ডারে কিন্তু ডগ পড়ে, তাই এটা হচ্ছে ডিরাইভড ক্লাস। ডগ কি করে? বার্ক করে। এটা আরেকটা মেম্বার ফাংশন উত্তরাধিকার সূত্রে। অ্যানিমেল যেহেতু ডগের আন্ডারেও পড়ে এই কারণে। সি প্লাস প্লাসে সাধারণ মেথডের ব্যবহার। সি প্লাস প্লাস এটা হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি প্লাস প্লাসে মেথড বলতে সাধারণত ক্লাসে ব্যবহৃত ডাটা মেম্বার এবং মেম্বার ফাংশনগুলোকে বোঝায়। সি প্লাস প্লাসে মূলত ফাংশনকে মেথড বলে। সুতরাং মেথড হচ্ছে একটি বড় প্রোগ্রামের একটি স্বাধীন ক্ষুদ্র অংশ যার একটি নির্দিষ্ট নাম থাকে। প্রতিটি মেথড দুটি ধাপ থাকে, মেথড ডিফাইন, মেথড কল। আপনাদের এগুলা আসলে নর্মাল কোশ্চেনে আসবে, এত ডিপলি আসবে না। মেথড কলের সিনট্যাক্স হচ্ছে যে মেথড নেম অ্যাকচুয়াল প্যারামিটার লিস্ট, এই একটাই লাইন। অবজেক্টের সাথে ডট অপারেটর ব্যবহার করে মেথড কল করার ফরম্যাট হলো অবজেক্ট নেম ডট মেথড নেম অ্যাকচুয়াল প্যারামিটার লিস্ট। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং গুলো একটু সিকিউরিটি বেশি, এই জন্য আর ওদের লেখার সিনট্যাক্স গুলো একটু বড় হয়। আমরা যখন অনুশীলন 6 আসলাম, তাহলে প্রথম কোশ্চেন কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায়? তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড টেকনোলজি সুবিধা সম্পন্ন, যেমন ইনহেরিটেন্স, পলিমরফিজম, ডাটা অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন, মেসেজ পাসিং, যেকোনো ভাষাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। কয়েকটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম লেখো। একটু আগে যেগুলো দেখছি আমরা: স্মলটক, টার্বো প্যাসকেল, সি প্লাস প্লাস, জাভা, হাইপারটেক,
কয়েকটা মুখস্থ রাখবেন। তারপর ক্লাস কি? একটু আগে বললাম, ক্লাস হলো স্ট্রাকচারের বর্ধিত রূপ এবং স্ট্রাকচারের মতোই এক ধরনের ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ। এটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এমন এক ধরনের মেকানিজম যা স্ট্রাকচারের বিদ্যমান সীমাবদ্ধতা, মানে ডাটার গোপনীয়তা ও বিশ্বস্ততা হ্রাস দূর করে সিস্টেম ব্যবহৃত ডাটা মেম্বারকে প্রাইভেট ঘোষণার মাধ্যমে বাইরের অন্য কোনো প্রোগ্রাম বা ফাংশনের হস্তক্ষেপ রক্ষা করে। ইনহেরিটেন্সের বাংলা অর্থ হচ্ছে উত্তরাধিকার। অবজেক্ট ওরিয়েন্টেড পদ্ধতিতে একটি ক্লাস প্রয়োজনে অন্য কোনো ক্লাসকে ইনহেরিট করার প্রক্রিয়াকে ইনহেরিটেন্স বলে। অবজেক্ট ও ক্লাসের মধ্যে মূল পার্থক্যটা কি? অবজেক্ট হলো একটি বাস্তব জগতের সত্তা, যেমন বই, গাড়ি ইত্যাদি। এটি একটি ফিজিক্যাল এন্টিটি। অন্যদিকে ক্লাস হলো কতগুলো একই অবজেক্টের সমষ্টি। এটি একটি লজিক্যাল এন্টিটি। মানে ওই ফল আর কতগুলো ফলের নাম। ফল হচ্ছে ক্লাসের নাম, আর আম, জাম, কাঁঠাল এগুলো হচ্ছে অবজেক্টের নাম। এরকম। তবে সংক্ষিপ্ত প্রশ্ন আসলে কি হয়? উদাহরণ সহ ক্লাস ঘোষণার ফরম্যাট বা সিনট্যাক্স লেখো। এটা হচ্ছে ক্লাস স্টুডেন্ট নেম, আর ফরম্যাট হচ্ছে প্রাইভেট ফরম্যাট। এগুলো হচ্ছে অবজেক্ট নেম। আমি যদি বোর্ড কোয়েশ্চেন আসি, বোর্ড কোয়েশ্চেনের রচনামূলক প্রশ্ন হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি, এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এই বৈশিষ্ট্যগুলো শুরুর দিকে আলোচনা ছিল কতগুলা, আর কাকে বলতে একটু আগে বললাম। পলিমরফিজম ও ইনহেরিটেন্স এর মাঝে পার্থক্য লেখো। পলিমরফিজম আর ইনহেরিটেন্স পড়ছিলাম একটু আগে। পলিমরফিজম হচ্ছে এটা, মানে বহুরূপ, মানে ভিন্ন ভিন্ন অবস্থায় একই অবজেক্ট বহুরূপ ধারণ করে। আর ইনহেরিটেন্স মানে তো উত্তরাধিকার, এক ফাংশনের ডাটা অন্য ফাংশনে ব্যবহার করা যায়। এবার আসি আমরা অধ্যায় 7 প্রোগ্রামিং এ মেমোরি ম্যানেজমেন্ট। এটা হচ্ছে আজকে লাস্ট অধ্যায়। এরপর আমরা কিছু প্র্যাকটিক্যাল নিয়ে দেখব। প্রোগ্রামিং মেমোরি ম্যানেজমেন্ট বলতে কি বোঝাচ্ছে? সি প্লাস প্লাস প্রোগ্রামিং মেমোরি ম্যানেজমেন্ট হলো কম্পিউটার মেমোরি পরিচালনা করার এবং এক্সিকিউশনের জন্য প্রোগ্রামগুলোতে প্রয়োজনীয় মেমোরি স্পেস বরাদ্দ করার একটি কৌশল। এটি প্রায় অন্যান্য প্রোগ্রামিং ভাষার মতো একই ধারণার উপর ভিত্তি করে চলে। যদি কোনো ক্লাসের সাথে যুক্ত ডাইনামিক মেমোরি বরাদ্দ থাকে, যেমন ডাটা, মেম্বার, পয়েন্টার, তাহলে অবশ্যই এটি একটি কপি কনস্ট্রাক্টর, একটি ডিস্ট্রাক্টর এবং একটি অ্যাসাইনমেন্ট অপারেটর ওভারলোডের লিখতে হবে। যদি ক্লাসে ডাইনামিক মেমোরি না থাকে, তাহলে ডিফল্ট কপি কনস্ট্রাক্টর এবং অ্যাসাইনমেন্ট অপারেটর থাকে, যা একটি মেম্বার ওয়াইজ কপি করে ব্যবহার করা হয়। যেখানে কোনো ডাইনামিক মেমোরি বরাদ্দ করা নেই, সেখানে কোনো ডিরেক্টর প্রয়োজন নেই। কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর মানে কি? কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর হলো ক্লাসের বিশেষ মেম্বার ফাংশন, যা সি প্লাস প্লাস কম্পাইলার দ্বারা তৈরি করা হয় বা ব্যবহারকারী দ্বারা সংজ্ঞায়িত করা যায়। সি প্লাস প্লাস হচ্ছে ওই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিষয়, এই জন্য সি প্লাস প্লাসের কথা বলছে। কনস্ট্রাক্টর ক্লাসের, এই ক্লাস নিয়ে আমরা এই মাত্র পড়ছি, এই জন্য এটাও একটা ক্লাস। কনস্ট্রাক্টর ক্লাসের অবজেক্ট শুরু করার জন্য অন্য জন্য ব্যবহার করা হয়, আর যখন অবজেক্টটি ধ্বংস হয়ে যায়, কম্পাইলার দ্বারা ডিস্ট্রাক্টর কল করা হয়। কনস্ট্রাক্টর সি প্লাস প্লাস প্রোগ্রামে কনস্ট্রাক্টর হলো একটি বিশেষ মেম্বার ফাংশন যার নামের ক্লাসের মতোই থাকে, যা একটি অবজেক্টের ডাটা মেম্বারদের কিছু বৈধ মান শুরু করতে ব্যবহৃত হয়। যখন একটি ক্লাসে একটি অবজেক্ট তৈরি করা হয়, তখন এটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়। একমাত্র সীমাবদ্ধতা বা কনস্ট্রাক্টরের ক্ষেত্রে প্রযোজ্য তা হলো এটির রিটার্ন টাইপ থাকে না। প্রত্যেকটা কোডের লাস্টের শেষে দিয়ে একটা রিটার্ন 0 দেখবেন, কিন্তু এটা রিটার্ন টাইপ থাকে না।
কনস্ট্রাক্টর স্বয়ংক্রিয়ভাবে কম্পাইলার দ্বারা কল করা হয় এবং এটি সাধারণত মানগুলো শুরু করতে ব্যবহৃত হয়। কম্পাইলার একটি ক্লাসের অন্যান্য মেম্বার ফাংশন থেকে কনস্ট্রাক্টরকে তার নামের দ্বারা আলাদা করে যা তার ক্লাসের মতোই। কনস্ট্রাক্টর কতগুলো বৈশিষ্ট্য আছে। কনস্ট্রাক্টর নাম তার ক্লাসের নামের মতোই, মানে কনস্ট্রাক্টর ফাংশন তার ক্লাসের নামও কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টরদের বেশিরভাগই ক্লাসের পাবলিক বিভাগে ঘোষণা করা হয়, যদিও এটি ক্লাসের প্রাইভেট বিভাগেও ঘোষণা করা যেতে পারে। পাবলিক, প্রাইভেট, প্রটেক্টেড যেটা বলছিলাম সেটা বোঝাচ্ছে। কনস্ট্রাক্টররা মান ফেরত দেয় না, তাই তাদের রিটার্ন টাইপ নেই। যখন আমরা ক্লাসে অবজেক্ট তৈরি করি তখন একটি কনস্ট্রাক্টরকে স্বয়ংক্রিয়ভাবে কল করা হয়। কনস্ট্রাক্টর ওভারলোড হতে পারে। কনস্ট্রাক্টরকে ভার্চুয়াল ঘোষণা করা যাবে না। এটা হচ্ছে কনস্ট্রাক্টরের সিনট্যাক্স। ক্লাস নেম, তারপর পাবলিক, ক্লাস নেম, প্যারামিটার লিস্ট। এটা হচ্ছে কনস্ট্রাক্টর ডেফিনিশন। তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। কনস্ট্রাক্টর ঘোষণা করার এই সিনট্যাক্সটা। কনস্ট্রাক্টর 4 ধরনের কনস্ট্রাক্টর রয়েছে। সি প্লাস প্লাস 4 ধরনের কনস্ট্রাক্টর রয়েছে। ডিফল্ট কনস্ট্রাক্টর, প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, কপি কনস্ট্রাক্টর, ডাইনামিক কনস্ট্রাক্টর। এখন আসি ডিস্ট্রাক্টর কি। ডিস্ট্রাক্টর হচ্ছে এমন একটি ফাংশন যা কনস্ট্রাক্টর কর্তৃক বরাদ্দকৃত মেমরি স্পেস ধ্বংস করে বা খালি করে দেয়। নামের সাথে কাজের মিল আছে। কনস্ট্রাক্ট মানে তৈরি করা, গঠন করা, আর ডিস্ট্রাক্টর মানে হচ্ছে ধ্বংস করা। যখন একটা অবজেক্ট শেষ হয়ে যায় তখন কম্পাইলার কর্তৃক এটি স্বয়ংক্রিয়ভাবে কল হয়। ক্লাসের পাবলিক বিভাগে ডিস্ট্রাক্টর ঘোষণা করা হয়। তাছাড়া ক্লাসের বাইরে স্কোপ রেজলিউশন অপারেটর ব্যবহার করে ডিস্ট্রাক্টর ঘোষণা করা যায়। ডিস্ট্রাক্টরের বৈশিষ্ট্য 3টা। ডিস্ট্রাক্টর এবং ক্লাসের নাম একই হবে এবং নামের আগে একটি টিল্ড চিহ্ন থাকবে। টিল্ড চিহ্ন মানে একটা হচ্ছে এরকম ব্যাকা করে একটা দাড়ির মতো, এটা হচ্ছে টিল্ড চিহ্ন। ডিস্ট্রাক্টর ব্যাকা করে হাইফেন বলে এটাকে। ডিস্ট্রাক্টর কোনো আর্গুমেন্ট গ্রহণ করে না। ডিস্ট্রাক্টর কোনো রিটার্ন টাইপ নেই। এটা হচ্ছে ডিস্ট্রাক্টরের সিনট্যাক্স। ক্লাস নেম, সাম ইনস্ট্রাকশন, শুরুতে একটা টিল চিহ্ন দিছে দেখছেন, এটা টিল চিহ্ন, তারপর ক্লাস নেম, তারপর সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সাম ইনস্ট্রাকশন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। যখন একটা অবজেক্ট তৈরি এবং ধ্বংস করা হয় তখন কম্পাইলার কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে কিভাবে কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর কল করে তা একটি প্রোগ্রামের মাধ্যমে দেখানো হলো। এটা হচ্ছে কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টরের একটি প্রোগ্রাম। ক্লাস, মাই ক্লাস, পাবলিক, এটা হচ্ছে কনস্ট্রাক্টর ডেফিনিশন করলাম। তারপর আবার ডিস্ট্রাক্টরের আগে একটা, যেহেতু শুরুতে একটা টিল চিহ্ন দিচ্ছি তাহলে এটাকে বোঝাচ্ছে এটা একটা ডিস্ট্রাক্টর অবজেক্ট ডেফিনিট করলাম। একসাথে দুইটা কাজ করছে। এবার আসে অপারেটর ওভারলোডিং। এটা কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর অপারেটর ওভারলোডিং সম্পর্কে বলছিল। তাহলে সি প্লাস প্লাসে ইউজার ডিফাইন ডাটা টাইপের জন্য অপারেটরদের একটি বিশেষ অর্থ প্রদান করার ক্ষমতা রয়েছে। এই ক্ষমতাটি অপারেটর ওভারলোডিং হিসেবে পরিচিত। অপারেটর ওভারলোডিং একটি কম্পাইল টাইম পলিমরফিজম। এটি সি প্লাস প্লাস বিদ্যমান, যেমন প্লাস, মাইনাস, অ্যাস্টেরিস্ক, তারপর পার্সেন্টেজ ইত্যাদি অপারেটরকে তাদের আসল অর্থ পরিবর্তন না করে বিশেষ অর্থ প্রদান করে। আমরা জানি অপারেটরগুলো সাধারণত বিল্ট ইন ডাটা টাইপ নিয়ে কাজ করতে পারে, কিন্তু অপারেটর ওভারলোডিং ব্যবহার করে এই অপারেটরগুলো আমরা ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ যেমন অবজেক্ট স্ট্রাকচারের জন্য ব্যবহার করতে পারি। এটা একটা অপারেটর ওভারলোডিং এর উদাহরণ প্রোগ্রামের মাধ্যমে। এটা হচ্ছে বিল্ট ইন ডাটা টাইপ। এরপর আসি আমরা কি গার্বেজ কালেকশন। গার্বেজ মানে বোঝা যাচ্ছে মানে ময়লা, বাংলা অর্থে ময়লা, কিন্তু এখানে গার্বেজ অর্থ কি আসলে দেখি। গার্বেজ কালেকশন এমন একটি স্বয়ংক্রিয় পদ্ধতি যা প্রোগ্রামে অব্যবহৃত অবজেক্ট কিংবা দীর্ঘক্ষণ যাবৎ ব্যবহৃত হচ্ছে না এমন সব অবজেক্ট কর্তৃক বরাদ্দকৃত মেমরি স্পেস খালি করে দেয়।
এটি করার জন্য আমরা সি ভাষায় ফ্রি ফাংশন, সি প্লাস প্লাস এর ডিলিট ব্যবহার করেছিলাম, কিন্তু জাভাতে এটি জেভিএম এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সঞ্চালিত হয়, অর্থাৎ এটা স্বয়ংক্রিয়ভাবে জাভাতে কাজ করে, কিন্তু সি এবং সি প্লাস প্লাসে আমাদেরকে এটা করার জন্য ফ্রি এবং ডিলিট ফাংশনটা ব্যবহার করতে হয়। জাভাতে ব্যবহৃত কিছু গার্বেজ কালেকশন অ্যালগরিদম হচ্ছে সিরিয়াল গার্বেজ কালেক্টর, প্যারালাল গার্বেজ কালেক্টর, কনকারেন্ট মার্কশিট কালেক্টর, তারপর জি ফার্স্ট কালেক্টর মানে গার্বেজ ফার্স্ট কালেক্টর। তারপর আসে এক্সেপশন হ্যান্ডলিং এন্ড প্যাকেজ সমূহ। এক্সেপশন হ্যান্ডলিং মানে কি? জাভা, যেমন জাভা নিয়ে কথা চলে আসছে। জাভা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভাতে এক্সেপশন হ্যান্ডলিং হলো রান টাইম ত্রুটিগুলো পরিচালনা করার একটি কার্যক্রম উপায়, যাতে অ্যাপ্লিকেশনের নিয়মিত প্রবাহ সংরক্ষণ করা যায়। জাভা এক্সেপশন হ্যান্ডলিং হলো রান টাইম ত্রুটি। এক্সেপশন হলো একটি অবাঞ্ছিত বা অপ্রত্যাশিত ঘটনা, যা একটি প্রোগ্রামে এক্সিকিউশনের সময় ঘটে, অর্থাৎ রান টাইমে, যা প্রোগ্রামে নির্দেশাবলীর স্বাভাবিক প্রবাহকে ব্যাহত করে। এক্সেপশন হ্যান্ডলিং হলো এক্সেপশন ধরতে পারে এবং প্রোগ্রামটি পরিচালনা করতে পারে। যখন কোনো মেথডের মধ্যে একটি এক্সেপশন ঘটে, এটি একটি অবজেক্ট তৈরি করে। এই অবজেক্টটিকে এক্সেপশন অবজেক্ট বলা হয়। এতে এক্সেপশন সম্পর্কে তথ্য রয়েছে। এক্সেপশন ঘটার কয়েকটি প্রধান কারণ হচ্ছে ভুল ইনপুট প্রদান করা, ডিভাইস ব্যর্থতা, নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন হওয়া, কোডে ত্রুটি, আউট অফ ডিস্ক মেমোরি মানে হচ্ছে ডিস্ক মেমোরি পুরাতন, অপ্রাপ্য ফাইল খোলা। যেমন এখানে একটা প্রোগ্রাম দিছে জাভাতে, এটা জাভা প্রোগ্রাম, পাবলিক ক্লাস মেন, পাবলিক ক্লাস ভয়েড। আমি ইন্টিজার এতে 1 রাখলাম, বি ভেরিয়েবলে রাখলাম 0, রেজাল্ট সমান 0 আছে আপাতত। এখন আমরা কি করলাম? রেজাল্ট ডিভাইড এ বি মানে এ কে বি দ্বারা ভাগ করা। এখন আমরা জানি এ কে বি দ্বারা ভাগ করা যায় না, কারণ এর মান 1, বি এর মান 0। তাহলে আমাদেরকে লিখতে হবে সিস্টেম আউট প্রিন্ট, এটা জাভা কোড বলতে গেলে, ইউ ক্যান ডিভাইড এ বাই বি, মানে এ হচ্ছে, এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে 0, তাই এখানে এরকম ভাবে লিখতে হচ্ছে এটা। তার সিস্টেম আউট প্রিন্ট রেজাল্টটা হচ্ছে 0। এরকম জাভা কোড দিছে আপনাদেরকে। সিনট্যাক্স সহ প্যাকেজের সংজ্ঞা। সি প্রোগ্রামিং এর জাভার প্রশ্ন আসে কিছু কেমনে? আপাতত কাকে বলে এগুলো এমনি পড়িয়েন। প্যাকেজ কি? প্যাকেজ হলো পরস্পর সংশ্লিষ্ট কতগুলো ক্লাস ও ইন্টারফেসের সমষ্টি। সিনট্যাক্স হচ্ছে যে প্যাকেজ ডিক্লারেশনের ফরম্যাট, এটা হচ্ছে একটা সিনট্যাক্স। প্যাকেজের প্রকারভেদ: জাভা সিস্টেম প্যাকেজ, ইউজার ডিফাইন্ড প্যাকেজ। আচ্ছা, আমরা তাহলে এখন 19 ইউনিটে আসি গেলাম 7। প্রথম প্রশ্ন, কনস্ট্রাক্টর কি? সি প্লাস প্লাস প্রোগ্রামে কনস্ট্রাক্টর একটি বিশেষ মেম্বার ফাংশন, যার নামে ক্লাসের মধ্যে থাকে, যা একটি অবজেক্টের ডাটা মেম্বারদের কিছু বৈধ মান শুরু করতে ব্যবহৃত হয়। কনস্ট্রাক্টর প্রকারভেদ 4টা প্রকারভেদ দিছে। তারপর ডিস্ট্রাক্টর কি? ধ্বংস করা, মানে অব্যবহৃত, মানে না, অব্যবহৃত না। টেস্ট হচ্ছে এমন একটি ফাংশন যা কনস্ট্রাক্টর কর্তৃক বরাদ্দকৃত মেমরি স্পেস ধ্বংস করে বা খালি করে দেয়। এটা হচ্ছে ডিস্ট্রাক্টরের সিনট্যাক্স। অপারেটর ওভারলোডিং, ওভারলোড করা যায় না এমন অপারেটর তালিকা বর্ণনা করো। আচ্ছা, বোর্ড কোয়েশ্চন কিছু দিছে।
বোর্ড কোয়েশ্চন দেখি এখান থেকে কোনো প্রশ্ন করে নাই, এখানে করে নাই, 2020 সালে করছে। মেমোরি অর্গানাইজেশন, এই অধ্যায় থেকে তেমন কোয়েশ্চেন করে নাই বোর্ড কোয়েশ্চনে। এর আগে অধ্যায় পর্যন্ত করছিল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি, এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। তাই আপনারা ভালো করে এর আগের অধ্যায়গুলো পড়বেন। আচ্ছা আমরা তাহলে এখন একটু বন্ধ করেন, মাইকটা বন্ধ করেন। জি মাইক বন্ধ করতে বলবে, আওয়াজ হচ্ছে বেশি। আচ্ছা আমরা এখন থিওরি ক্লাস শেষ করে ফেলেছি, তো আমরা এখন আসবো প্র্যাকটিক্যাল নিয়ে। এটা হচ্ছে ব্যবহারিক। আপনাদের ব্যবহারিক এখানে কতগুলো দেওয়া আছে, যেমন বেসিক স্ট্রাকচার, বিভিন্ন ভেরিয়েবল এবং অপারেটর ব্যবহার করে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ডেভেলপ করা, ডিসিশন স্টেটমেন্ট ব্যবহার করে প্রোগ্রাম তৈরি করা, লুপ স্টেটমেন্ট এক্সারসাইজ ব্যবহার করে প্রোগ্রাম ডেভেলপ করা, ফাংশন এবং অ্যারে ব্যবহার করে প্রোগ্রাম ডেভেলপ করা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম ব্যবহার করে প্রোগ্রাম ডেভেলপ করা, এরকম দিল। আচ্ছা একটু অপেক্ষা করেন। আমরা প্রথম পরীক্ষণে আসি। প্রথম পরীক্ষণে একটা বলছে সি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে কোনো একটি মেসেজ প্রিন্ট করার নিয়ম। হ্যাঁ এখন এখানে এই কোডটা দেখেন, এই কোড আমরা শুরুতে ইনক্লুড স্টুডিও ডট এইচ লিখলাম, তারপর মেইন ফাংশন লিখলাম। মেইন ফাংশনের ভিতরে আমরা কি লিখলাম, প্রিন্ট এফ, যে মেসেজটা আমি প্রিন্ট করব সেটা লিখলাম দুইটা কোটেশনের ভিতরে, হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। আমি যদি এটা এখন রান করি, হ্যালো ওয়ার্ল্ডটা এসে যাবে। এটা হচ্ছে সি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে একটি মেসেজ প্রিন্ট করার নিয়ম, মানে কোনো মেসেজ প্রিন্ট করা। তারপর একটা হচ্ছে সি প্রোগ্রামে অ্যারিথমেটিক অপারেশন, প্লাস মাইনাস, গুণ ভাগ, তারপর ভাগশেষ ব্যবহার করে প্রোগ্রাম তৈরি করা। তা প্রোগ্রাম তৈরি করা হচ্ছে এটা। এখানে আমি নাম 1, নাম 2 এবং রেজাল্ট তিনটা ভেরিয়েবল নিলাম। নাম 1 এর মধ্যে আমি নম্বর অ্যাসাইন করলাম হচ্ছে 46, আর নাম্বার 2 এর মধ্যে নম্বর অ্যাসাইন করলাম হচ্ছে 8। এবার তারপর রেজাল্ট লিখলাম নাম 1 যোগ নাম 2, মানে 46 যোগ 8, তাহলে এটা রেজাল্ট দেখাবে। এরপর আমরা কি করব, ওটা যেহেতু প্রিন্ট করতে হবে, তাহলে আমরা কি লিখব, দ্য সাম ইজ, আমরা বলছিলাম ইন্টিজার হলে পার্সেন্ট ডি হবে, ফ্লোট হলে, এটা যদি ফ্লোট হইতো মানে দশমিক হইতো তাহলে পার্সেন্ট এফ হইতো। এখন যেহেতু ইন্টিজার লিখছি এই জন্য পার্সেন্ট ডি, তো পার্সেন্ট ডি, তারপর কমা দি, এখানে কিসের মান বসবে, এখানে মানটা বসবে রেজাল্টের মানটা। রেজাল্টের মান হচ্ছে 46 যোগ 8, এটা এখানে বসে দিলাম, এটা কল করা। তারপর আমি যদি আবার রেজাল্ট সমান নাম 1 মাইনাস নাম 2 দিই, তার মানে 46 বিয়োগ 8, আবার সেম দ্য সাবট্রাকশন ইজ পার্সেন্ট ডি, তো পার্সেন্ট ডিটাতে কিসের মান বসবে, এই রেজাল্টের মানটা এখানে বসবে। তাই আমি এই রেজাল্টটা আমি এখানে কল করলাম। এভাবে সবগুলা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তারপর লাস্টটা ভাগ শেষ, মানে 46-কে 8 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ কত হয় সেটা এখানে দেখাবে। দ্য মডুলাস ইজ এত। আমি যদি এটা এখন রান করি,
তাহলে 46 সাথে 8 যোগ করলে 54, 46 থেকে 8 বিয়োগ করলে 38, 46 সাথে 8 গুণ করলে 368, 46 কে 8 দ্বারা ভাগ করলে 5 হয়। তারপর 46 সাথে 8 দ্বারা ভাগ করলে যেহেতু না, 46 কে 8 দ্বারা ভাগ করলে 5 হয়, 5 হয় বলতে আমি বলছি ভাগফলটা 5 হয়, কিন্তু আরো বাকি আছে না, 6 আরো 6 বাকি আছে না, সেটাই হচ্ছে মডিউলাস, মানে ভাগশেষ 6। 46 কে 8 দ্বারা ভাগ করলে 5.6 হয় এরকম। তাহলে 5 হচ্ছে ভাগফল আর ভাগশেষ হচ্ছে 6। এটা হচ্ছে এই কোডের আউটপুট। তারপর আরেকটা যদি আমি দেখাই, হ্যাঁ, আরেকটা হচ্ছে ট্রায়াঙ্গেল এরিয়া, মানে ত্রিভুজের ক্ষেত্রফল। আমি প্রথমে studio.h লিখলাম, তারপর যেহেতু এটা একটা ম্যাথমেটিক্যাল প্রোগ্রাম, তা আমি হেডার ফাইল দিলাম কি math.h, এটা একটা হেডার ফাইল, লাইব্রেরি ফাংশন। তারপর আমি আবার মেইন ফাংশনে কাজ করলাম। যেহেতু এখানে দশমিক আসার সম্ভাবনা আছে, তাই এখানে আমি ডাবল ইউজ করলাম, ফ্লোট অথবা ডাবল। ডাবল বলতে আসলে বড় দশমিক সংখ্যা হিসেবে ব্যবহার করা হয়। এ বি সি, তারপর এস, তারপর এরিয়া। তা আমি প্রত্যেকটা আমি মানগুলো নিলাম। মান নেওয়ার কোড হচ্ছে কি scanf, মান প্রিন্ট করার কোড হচ্ছে printf। আমি যদি কোনো মান ইনপুট নিতে চাই, সেটার কোড হচ্ছে scanf। scanf আমি এন্টার এ দিলাম, এর মধ্যে আমি কি দিব, এটা হচ্ছে ওই মান নেওয়ার প্রোগ্রাম। লং ফ্লোট কমা এন্ড এ, যেহেতু আমি এর মধ্যে নিচ্ছি এই জন্য আমি এখানে এ দিলাম কমা দিয়ে। তারপর এরপর আমি বি এর মান নিব, এই জন্য সেম scanf দিয়ে আমি বি এর মান নিলাম। তারপর আমি সি এর মান নিব, তাহলে আমি এখানে সি দিলাম। যেটার মান নেব সেটার মান এখানে পরের দিক কমা দিয়ে লিখতে হয় %lf দিয়ে। lf কেন দিছি, এটা কারণ ডাবল। আমি যদি এটা ইন্টিজার দিতাম তাহলে এখানে কত কি বসতো, %d বসতো। তারপর আমরা কি করলাম, একটা s ভেরিয়েবল নিছি, s ভেরিয়েবলের মধ্যে আমি a প্লাস b প্লাস c এই তিনটা যোগ করে 2 দ্বারা ভাগ করব। যত আসবে সেটা s এর মধ্যে সংরক্ষিত থাকবে মানটা। তারপর আমি এখন ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, স্কয়ার রুট মানে হচ্ছে বর্গমূল, বর্গমূল s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তো এটা আমি দিলাম। তো এরিয়া অফ সার্কেল ইজ, এখানে 0.2 মানে বোঝাচ্ছে 2টা দশমিক পর্যন্ত দেখাবে। আমি যদি 0.4 দিব তাহলে 4টা দশমিক পর্যন্ত দেখাবে, এবং কারটা দেখাবে, এরিয়া দেখাবে, কারণ এটা এরিয়ার মধ্যে সংরক্ষিত মানটা। তো আমি এরিয়াকে প্রিন্ট করতে চাচ্ছি। তা আমি যদি এখানে উদাহরণ অনুযায়ী যদি আমি এইটা দেখাই, এখানে 12, 13, 15 এ বি সি তিনটার মান 12, 13, 15 দিল। আমি এই অনুযায়ী যদি এখানে দিই, এর মান 12, বি এর মান 13, সি এর মান হচ্ছে 15। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত, 74.83। এখানে আসছে 74.83। আমি যদি এটা যদি 0.2 না দিই 0.4 দিতাম, তাহলে 4টা দশমিক পর্যন্ত দেখাবে। তাহলে আবার আগের মতো দিই, 12, 13, 15। এখন দেখছেন 4টা দশমিক পর্যন্ত দেখাইছে, কারণ আমি 0.4 দিলাম এখানে, এই কারণে। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের প্রোগ্রাম, বের করার প্রোগ্রাম। তাহলে আমাদের প্র্যাকটিক্যালি মৌখিক প্রশ্ন কতগুলো দিতে পারে। একটা হচ্ছে ভেরিয়েবল কি, ভেরিয়েবল হলে একটি স্টোরেজ লোকেশনের নাম যা ভ্যালু ধারণ করতে ব্যবহৃত হয়। মানে আমি এগুলাই বলতেছি, এগুলো হচ্ছে ভেরিয়েবল। ডাবল এ বি সি এস এগুলো হচ্ছে ভেরিয়েবলের নাম, কারণ এগুলোর মধ্যে আমি মান সংরক্ষিত করতেছি। অপারেটর কাকে বলে,
অপারেটর হলো একটি চিহ্ন যা অপারেন্ডের মধ্যে গাণিতিক যুক্তি ইত্যাদি অপারেশন করে থাকে, মানে যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো হচ্ছে অপারেটর। ইনপুটের জন্য কোন ফাংশন ব্যবহৃত হয়? ইনপুটের জন্য স্ক্যানএফ ফাংশন ব্যবহৃত হয়। বলছি আমি কোনো মান আমি যদি ইনপুট করতে চাই তাহলে আমি স্ক্যানএফ ইউজ করব। তারপর স্টুডিও এর মানে কি? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। আমি যে প্রত্যেকটা শুরুতে একটা লাইব্রেরি ফাংশন দিই স্টুডিও ডট এইচ। স্টুডিও ডট এইচ, এটা স্টুডিও মানে হচ্ছে, এইচ মানে হচ্ছে হেডার ফাইল, ডট এইচ দিয়ে হেডার বোঝাচ্ছে, আর স্টুডিওটা মানে হচ্ছে যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, এটা পূর্ণরূপ। এরপর পরীক্ষণে আসি। ডিসিশন স্টেটমেন্ট ব্যবহার করে প্রোগ্রাম তৈরি করা। ডিসিশন স্টেটমেন্ট বলতে বোঝাচ্ছে সি প্রোগ্রাম ব্যবহার করে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম। তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম হচ্ছে এটা। তা আমি আবার আগের মতো তিনটি সংখ্যা যেহেতু বলছে, তাহলে আমি n1 n2 n3 তিনটা সংখ্যা নিলাম ভেরিয়েবল। তারপর প্রিন্টএফ দিলাম। প্রথমে আমাকে একটা মেসেজ দিতে হবে, এন্টার 3 ডিফারেন্ট নাম্বার, মানে তিনটা ভিন্ন ভিন্ন সংখ্যা ইনপুট দেন, মেসেজ দিব বলে। তারপর সেটাকে যেহেতু তিনটা ভিন্ন ভিন্ন সংখ্যা ইনপুট দিতে বলছে, তাহলে ইনপুটের জন্য আমরা জানি স্ক্যানএফ ব্যবহার করতে হয়, তাহলে 3% ইউজ করতে হবে। আর 3% প্রথম পার্সেন্টটা হচ্ছে n1, দ্বিতীয় পার্সেন্টের জন্য হচ্ছে n2, তৃতীয় পার্সেন্টের জন্য হচ্ছে n3। তারপর এখন বড় ছোটর বিষয়টা নিয়ে লজিক খাটানো। এখন এখানে আমরা ডিসিশন বলতে আসলে ইফ এলস স্টেটমেন্টের কথাই বোঝাচ্ছে। ইফ n1 যদি n2 থেকে বড় বা এর সমান হয়, এবং এখানে দুইটা n বলতে আসলে এবং বোঝাচ্ছে, এবং n1 n3 বড় বা সমান হয়, তাহলে এখন এখানে কি ব্যবহার করছে? এখানে কম্পারিজন এই অপারেটর ব্যবহার করছে, তার মাঝখানে একটা লজিক্যাল অপারেটর ব্যবহার করছে, এন্ড লজিক। তার মানে কি, এই দোনোটাই সত্য হইতে হবে। যে কোনো একটা যদি মিথ্যা হয় তাহলে এটা কাজ করবে না, এর পরেরটা চলে যাবে না। এই দোনোটা যদি সত্য হয় তাহলে আমাকে কি প্রিন্ট করতে হবে? প্রিন্ট পার্সেন্টেজ ইজ দ্য লার্জেস্ট নাম্বার, মানে পার্সেন্টেজ বলতে এখানে আগে বলছে n1টাই সবচেয়ে বড় সংখ্যা। আর যদি এই দুইটা সত্যের মধ্যে যে কোনো একটি সত্য যদি মিথ্যা হয় তাহলে পরের সত্য চলে যাবে গা। পরের সত্যটা কি? ইফ n2 গ্রেটার দেন অর ইকুয়াল n1 and n2 গ্রেটার দেন ইকুয়াল n3, মানে n2 এর মান যদি n1 এবং n3 বড় বা সমান হয় তাহলে n2 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। এর যদি এটাও যদি মিথ্যা হয়, মানে এই সত্যটা যদি মিথ্যা হয় তাহলে এর পরের সত্যটা যাবে গা। পরের সত্যটা কি? n3 যদি n1 এর সমান বা বড় হয় এবং n2 এর সমান বা বড় হয়, তাহলে n3টা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। এটা আমাকে মেসেজ আকার প্রিন্ট করবে। তা আমি যদি এখানে যে একটা প্রোগ্রাম চালাই, এটা রান করি, আমাকে তিনটা ডিফারেন্ট সংখ্যা লিখতে বলছে। তাহলে আমি প্রথমে লিখলাম 16, পরেরটা লিখলাম 8, পরেরটা লিখলাম 20। তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 20, তাহলে আমি দিলে 20 ইজ দ্য লার্জেস্ট নাম্বার। এভাবে এভাবে আসছে। তাহলে তিনটি বড় সংখ্যা লেখার প্রোগ্রাম হচ্ছে এটা। তারপর আসি সুইচ কেস। আমরা ইফ স্টেটমেন্ট ব্যবহার করতে শিখেছিলাম, তারপর সুইচ কেসে ব্যবহার শিখছিলাম। তা আমরা কি বলছিলাম? সুইচ কেস ইফ স্টেটমেন্ট থেকে আরো সহজ, মানে সহজবোধ্য। এখানে একটা প্রশ্ন আছে, কোন ছাত্রের সিজিপিএ নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লেখো। সিজিপিএ নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম হচ্ছে, এখানে আমরা কেস ব্যবহার করছিলাম, কেস একটা এখানে দিলাম, সুইচ কেস, এটা। হ্যাঁ, এখানে আমরা ইন্টিজার মেইন ফাংশনের মধ্যে কি রাখলাম? প্রথমে একটা মার্কস রাখলাম, মার্কস একটা নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তারপর
লিখলাম যে এন্টার দ্য মার্কস বিটুইন 0 to 100, মানে 0 থেকে 100 মধ্যে একটা মান লেখেন। তারপর বলছি এটা একটা মেসেজ দিছি, এটা মেসেজ। তারপর প্রিন্ট এফ দিলাম এন্টার দ্য মার্ক, মানে মার্কটা লিখতে বলছে। তা ইনপুট দেওয়ার জন্য আমরা জানি স্ক্যানআপ ব্যবহার করতে হয়। তা পার্সেন্ট ডিটা কিসের জন্য? মার্কসের জন্য। এই মার্কস আমরা ডিক্লেয়ার করলাম। এবার আমরা কি করলাম, আমি যদি 100-র বেশি মার্ক লিখে ফেলি, মানে মার্কস যদি 100 থেকে বড় হয়ে যায়, তাহলে আমি একটা মেসেজ প্রিন্ট করলাম, ডোন্ট বি স্মার্ট, এন্টার ইউর মার্কস বিটুইন লিমিট, মানে 0 থেকে 100-র ভিতর মার্কসটা লেখেন। এটা একটা মেসেজ আমি শো করাইলাম যদি 100-র বড় হয় মার্কসটা। তারপর ইফ কন্ডিশন দিলাম। এবার এলস কন্ডিশন আমরা সুইচ কেস ব্যবহার করব। সুইচ কেস কি ব্যবহার করব? ভিতরে একটা প্যারামিটার দিতে হবে, সেটা হচ্ছে মার্কস ডিভাইডেড বাই 10। মার্কসকে 10 দ্বারা ভাগ করতে হবে। 10 দ্বারা ভাগ করলে যদি কেস 10 হয় তাহলে মার্কস হচ্ছে 100, আর কেস 9 হয় মার্কস হচ্ছে 90 থেকে 99 এর ভিতর। তাহলে আমাকে কি প্রিন্ট মেসেজ দেখাবে? ইউ গট এ প্লাস। তারপর ব্রেক। সুইচ কেসের নিয়ম হচ্ছে প্রত্যেকটা কেসের পরে ব্রেক স্টেটমেন্টটা দেওয়া। ব্রেক মানে থেমে যাওয়া। এরপর যদি মার্কস যদি 8 হয়, মানে যেহেতু 10 দ্বারা ভাগ করতেছি প্রত্যেকবার আমি, তাহলে কেস 8 হইলে ইউ গট এ প্লাস, সেম কাহিনী। কারণ 80-র উপরে হইলে এ প্লাস, 70-এর উপরে হলে এ, 60-এর উপর হলে এ মাইনাস, 50-এর উপর হলে বি, তারপর 40-এর উপর হলে সি। এরপর যদি 40-এর নিচে হয়, যেহেতু এটা এরকম, নিয়মটা এরকম, 10 দ্বারা ভাগ করলে 40-এর নিচে হলে তাহলে আমাকে ফেল দেখাবে। মানে মোট 4টা কেস, এখানে কেস 4 পর্যন্ত আছে। যদি একটাও যদি না মিলে, তার সবার লাস্টটা ডিফল্ট কেস হিসেবে ধরা হয়, তার ইউ আর ফেল। আমি যদি এখন এটা রান করি কোডটা, আমি মার্কস প্রথমে 105 দিলাম, যেহেতু এটা 100 থেকে বড়, আমাকে কি দিলাম? ডোন্ট বি স্মার্ট, এন্টার ইউর মার্কস বিটুইন লিমিট, এইটা শো করছে। এখন যদি আমি মার্কস একটা দিই ধরেন 80, তাহলে আমাকে কি বললো? ইউ গট এ প্লাস। আমি যদি মার্কস দিই 100, 100-তে 100, তাও ইউ গট এ প্লাস। আমি যদি মার্কস দিই 50, আমি বি পাইছি, ইউ গট বি। এখন আমাকে বলছে 40-এর নিচে হলে ফেল ধরবে, তাহলে আমি যদি 39-ও ধরি, ইউ আর ফেল, কারণ এটা 40-এর নিচে। এভাবে এটা ব্যবহার করা হয় সুইচ কেসের সিজিপি এর কোডটা। সুইচ কেসে আপনাদের আরেকটা কোড দেয়, থিওরি ক্লাসে দেখাইছিলাম, সেটা হচ্ছে এটা হচ্ছে মাস মাস এটা এই এই প্রশ্নটা হচ্ছে আপনাদের বোর্ড কোশ্চেনের একটা প্রশ্ন। সেটা হচ্ছে সুইচ কেস ব্যবহার পূর্বক সি তে একটি প্রোগ্রাম লেখো যেখানে ইউজার ইনপুট দেওয়া সংখ্যা অনুযায়ী মাসের নাম প্রিন্ট দেখাবে। মানে সুইচ কেসের মাধ্যমে এমন একটা প্রোগ্রাম লেখেন, আমি যদি 12 মাসের মধ্যে যে কোনো একটি সংখ্যা দিই, তাহলে আমাকে ওই মাসের নামটা বলবে। তাহলে কিভাবে কাজ করে এটা? এটাও সেম আগেরটার মতো। আমি প্রথমে এন্টার দ্য মান্থ নাম্বার 1 থেকে 12 মাসের নাম্বার লিখতে বলছি। তো মাসটা আমি ইন্টিজার এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম। তাহলে এটা ইনপুট হিসেবে নিবে মান্থটা, সংখ্যাটা ইনপুট হিসেবে নিবে। তো সংখ্যাটা যেহেতু ইনপুট হিসেবে নেবে, ওই সংখ্যাটাই সুইচ কেস আমি ব্যবহার করব। আমি যদি 1 লিখি তাহলে আমাকে জানুয়ারি প্রিন্ট করবে, 2 লিখলে ফেব্রুয়ারি প্রিন্ট করবে। এভাবে করে আমি যদি 12 পর্যন্ত লিখি যে কোনো, তাহলে ডিসেম্বর প্রিন্ট করবে। এর বাইরে যদি আমি কোনো কিছু লিখি, মানে 13 উপর লিখি, তাহলে বলবে ইনভ্যালিড নাম্বার, প্লিজ এন্টার নাম্বার বিটুইন 1 and 12। এটা হচ্ছে ডিফল্ট মেসেজ। মানে কেসের বাইরে যদি কোনো কিছু করি তাহলে এটা ডিফল্ট আকারে ব্যবহার করা হয়। আমি যখন এটা যদি রান করি, তা আমি যদি 5 লিখি, মে দেখাবে, মে মাস হচ্ছে পঞ্চম মাস। আমি যদি 12 লিখি, ডিসেম্বর দেবে। আমি যদি এখন লিখি 13, যেটা মাসের ভিতরে না, ইনভ্যালিড নাম্বার, প্লিজ এন্টার এ নাম্বার বিটুইন 1 and 12। এভাবে এটা কাজ করে। তাহলে আপনাদের এই প্রশ্নের উত্তরটা হচ্ছে এই কোডটা হচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর। আচ্ছা, তারপর
কোথায়? হ্যাঁ, এখন আমরা মৌখিক প্রশ্ন আসি কিছু প্র্যাকটিক্যালের। ডিসিশন স্টেটমেন্ট কি? ডিসিশন স্টেটমেন্ট হচ্ছে ইফ এলস, সুইচ, এগুলো হচ্ছে ডিসিশন স্টেটমেন্ট। অ্যালগরিদম কাকে বলে? কোন সমস্যার সমাধানের লিখিত রূপকে অ্যালগরিদম বলে। প্রিন্টএফ ফাংশনের কাজ কি? কোনো কিছু প্রিন্ট করাই হচ্ছে প্রিন্টএফ এর কাজ। এর আগে ইনপুটের কথা বলছিল স্ক্যানএফ এর কাজ, আর প্রিন্ট করার কাজ হচ্ছে প্রিন্টএফ এর কাজ। তারপর আসি লুপ স্টেটমেন্ট এক্সারসাইজ ব্যবহার করে প্রোগ্রাম লেভেল ডেভেলপ করা। এখন আমরা লুপে আসি বেশি। আমরা লুপ করেছিলাম, মানে লুপের কাজ হচ্ছে পুনরায় একই কাজ বারবার ব্যবহার করা যতক্ষণ না আমার কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছি। এখানে প্রথম একটা কোডের প্রোগ্রামের নাম দিছে, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ে সি প্রোগ্রাম লেখো। এটার জন্য আমাদের লুপ ব্যবহার করতে হবে। তো লুপ ব্যবহার করলে হ্যাঁ, এটা প্রথম 10টি সংখ্যার স্বাভাবিক যোগফলের লুপ হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে এটা। প্রথম আমি ইন্টিজার সাম ইজ ইকুয়াল টু 0 দিলাম, কারণ শুরুতে 0 থেকে শুরু হয় সবকিছু। 0 থেকে শুরু হওয়ার পর আমি একটা ফর লুপ চালাইলাম। ফর লুপটা কি? ফর ইন্টিজার আই, আমি এখানে আই কে ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করে দিলাম। ইন্টিজার আই ইজ ইকুয়াল টু 1, 1 থেকে শুরু হবে। তো বলছে প্রথম 10টি সিরিজ বলছে, তো 10টি সংখ্যা, তাহলে আই এর মান 10-এর চেয়ে বড় হতে পারবে না, 10-এর সমান বা 10-এর ছোট হইতে হবে। তো 10-এর সমান লেস দেন ইকুয়াল দিলাম, আই এর মানটা বৃদ্ধি পেতে থাকবে, 1 এর পর হবে 2, 2 এর পর হবে 3, এরকম আই এর মান বৃদ্ধি পেতে থাকবে। মানে আমাকে 10 বার এটা লুপটা চলবে, এই জন্য আই প্লাস প্লাস দিলাম। তারপর ফর লুপের ভিতরে কি করবে? সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই। এখন সামের মান হচ্ছে 0। তারপর এখন সাম প্লাস আই কি হবে? 0 ইজ ইকুয়াল 0 প্লাস আই। আই হচ্ছে, আই এর মান হচ্ছে 1, তাহলে 0 প্লাস 1 সমান 1। এখন সামের নতুন মান হচ্ছে কত? 1। এটা এখন এটা বের হবে না, কেন? লুপটা এখন শেষ হয়নি। এরপর আই এর মান এখন 1 করে বৃদ্ধি পাবে, আই এর মান এখন হয়ে যাবে 2। তা 2 হইলে এখন সামের মান এখন কত? 1 ছিল, তো 1 প্লাস 2 সমান কত? 3। এখন সামের মান এখন নতুন মান কি? 3। এখন আবার আই এর মান আবার বৃদ্ধি পাবে। আই এর মান কতক্ষণ বৃদ্ধি পাবে? 10 পর্যন্ত না আসা পর্যন্ত আই এর মান বৃদ্ধি পেতে থাকবে। 10-এর উপর 10 হয়ে যাবে, তারপর এই লুপ থেকে বের হয়ে যাবে। বের হবো, তাহলে আমাকে কি মেসেজ প্রিন্ট করবে? দ্য সাম অফ ফার্স্ট এন্ড ন্যাচারাল নাম্বার ইজ এত। আমি যদি রান করি 55, মানে 1 থেকে 10 যদি আমি যোগ করি ফলাফল আসবে 55। এখানে এটা আছে the summation of first and number is 55। আমি যদি এটা চেঞ্জ করি, আমি যদি বলি 10 না 11টা নম্বর, তাহলে আমি যদি রান করি 66, 55 সাথে 11 যোগ করলে 66, এরকম। তারপর একটা আছে প্রথম n সংখ্যক মৌলিক সংখ্যা প্রদর্শনের প্রোগ্রাম। প্রথম nটা মানে আমার যতটা সংখ্যা দেখলাম অতটুকু সংখ্যা পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে ওগুলো শো করবে। তো ওগুলো শো করার প্রোগ্রাম হচ্ছে প্রাইম নাম্বার। মৌলিক সংখ্যা ইংলিশে প্রাইম নাম্বার বলে। তা আমি 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম n, i, j। এটা হচ্ছে নেস্টেড লুপ ব্যবহার করছে। এখানে নেস্টেড লুপ বলতে কি বোঝায়? একটি লুপের ভিতর আরেকটি লুপ ব্যবহার করা হচ্ছে নেস্টেড লুপের কাজ। তা আমি প্রথমে লিখলাম এন্টার n, আমি কয়টা সংখ্যা নিয়ে প্রাইম নাম্বার শো করব, তাহলে আমি এখানে এটা ইনপুট হিসেবে নিলাম, n সংখ্যাটা ইনপুট নিলাম। এরপর প্রাইম নাম্বার কিভাবে দেখাবো? আমরা মৌলিক সংখ্যা কাকে বলি? যে সংখ্যা ওই সংখ্যা এবং 1 দ্বারা ভাগ করা যায় তাকে মৌলিক সংখ্যা বলে, আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে ইফ n greater than or equal to print 2 for, যেহেতু 2 হচ্ছে প্রাইম নাম্বার, 2 কে এই জন্য বলছে। ফর i is equal to 3 থেকে স্টার্ট, i less than equal n। এই n টা কোথা থেকে আসছে? আমি যতটা সংখ্যা দিতে বলছি, মানে 50, তাহলে 50, আমি যদি 50 দিই তাহলে 50 পর্যন্ত প্রাইম নাম্বার শো করাবে, 50-এর ভিতরে প্রাইম নাম্বার শো করবে। এই জন্য i less than equal n দিলাম। i এর মান i প্লাস প্লাস, i বৃদ্ধি পাবে।
তারপর এটা তো প্রথম লুপটা কাজ করবে, কিন্তু এর ভিতরে আরো একটা লুপ কাজ করতে হবে, সেটা হচ্ছে সেকেন্ড লুপ। এই জন্য এটাকে নেস্টেড লুপ বলতেছে। তো জে এর মান 2 দিলাম, জে লেস দেন আই ডিভাইডেড বাই 2, 2 দ্বারা ভাগ করছে, আই এর মানটা জে প্লাস প্লাস, জে প্লাস প্লাস বৃদ্ধি পাবে। এখন দেখতে হবে আই মডুলাস জে ইজ ইকুয়াল টু ইকুয়াল 0, মানে কোনো ভাগশেষ যেন না থাকে। ভাগশেষ যদি থাকে তাহলে এটা মৌলিক সংখ্যা হবে না, ভাগশেষ যদি শূন্য হয় তাহলে এটা মৌলিক সংখ্যা। তাহলে ইফ, এটা লুপ থেকে বের হয়ে গেছি, ইফ জে গ্রেটার দেন আই ডিভাইডেড বাই 2, মানে ইফ নো ডিভিজর ওয়াজ ফাউন্ড ইট ইজ প্রাইম, মানে কোনো ভাগশেষ পাই নাই তাহলে ওইটা প্রাইম নাম্বার, মানে 2 বাদে আর কোনো সংখ্যা পাই নাই ওই সংখ্যা বাদে। তাহলে ওটা আমি শো করব, প্রিন্ট আই প্রিন্ট করব। কারণ আই প্রিন্ট কেন করবো, আই হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট লুপ, এটা সেকেন্ড লুপ, আই এর এটা সেকেন্ড লুপের মাধ্যমে শো করতেছে। তবে আমরা প্রিন্ট নিউ লাইন, আমি যদি এখন রান করি, আমি যদি 50 দিই, 50-এর ভিতরে যতগুলো মৌলিক সংখ্যা আছে এগুলো শো করবে, 2 3 5 7 11 13 এরকম করে। আমি যদি এটা দিই 100 দিই, তাহলে 100-এর ভিতরে যতগুলো মৌলিক সংখ্যা আছে সবগুলা এখানে শো করছে। এটা হচ্ছে মৌলিক সংখ্যা দেখানোর প্রোগ্রাম। লুপিং স্টেটমেন্ট কি কি, ফর লুপ, হোয়াইল লুপ ইত্যাদি, এগুলো হচ্ছে লুপিং স্টেটমেন্ট। ডু হোয়াইল লুপও আছে। তারপর নেস্টেড লুপ কাকে বলে, কোনো একটি লুপের অধীনে একটি লুপ জড়িত থাকে, জড়িত থেকে প্রোগ্রামের কার্যক্রম চালালে তাকে নেস্টেড লুপ বলে। যেটা বলছি, একটি লুপের আন্ডারে আরেকটি লুপ কাজ করলে সেটাকে নেস্টেড লুপ বলে। ব্রেক এন্ড কন্টিনিউ স্টেটমেন্টের ব্যবহার বলো। লুপ থেকে তাৎক্ষণিকভাবে বের হওয়ার জন্য আমরা ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করি, আর লুপ কন্টিনিউ করার জন্য আমরা কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করি, মানে চলতে থাক, লুপটা চলতে থাক, এটা আমরা কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করব। তারপর ফর আই স্টেটমেন্টের প্রয়োজনীয়তা কি কি, ইনফিনিটি লুপ তৈরির ক্ষেত্রে ফর সেমিকোলন স্টেটমেন্টটি ব্যবহার করা হয়। মানে ইনফিনিটি লুপ মানে ইনফিনিটি চলতে থাকবে। আমি যদি এটা দেখাই, এখানে আমি দিলাম না, মাঝখানে কোনো কন্ডিশন দিলাম না, মানে 10 পর্যন্ত হবে না। আমি যদি রান করি এখন, কোথায় I is equal to 1, one minute, আপনাদেরকে দেখাইতে পারতেছি না এটা এখানে কি, ইনফিনিটি লুপ করলে একটা সমস্যা আছে, হচ্ছে আমার এখন কম্পিউটারটা হ্যাং হয়ে যাবে, কারণ ইনফিনিটি লুপটা খুবই মারাত্মক জিনিস, মানে চলতে থাকবে, এটা কোনো শেষ নেই, এই জন্য এটার নাম ইনফিনিটি লুপ। আচ্ছা, আমরা তাহলে প্র্যাকটিক্যাল এবং থিওরি এতটুকু শেষ করলাম। নেক্সট ক্লাস হবে প্র্যাকটিক্যাল এর লাস্ট ক্লাস, এবং আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে সেগুলো আমাকে বলবেন। আজকে ক্লাসে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন আমাকে। এখানে আজকে যে আমরা যে প্রোগ্রামগুলো লিখলাম ওটা থেকে প্রোগ্রামটা ইনস্টল করার বিষয়টা কি বলতে, প্রোগ্রামটা আপনারা ইনস্টল করার বিষয় না, আপনারা চাইলে এগুলো অনলাইনে কম্পাইলার আছে, তো অনলাইন কম্পাইলারের মাধ্যমে প্রোগ্রাম রান করতে পারবেন। মানে আমি বলতে চাচ্ছি, আমি যদি এখানে দেখাই অনলাইন কম্পাইলার, হ্যাঁ বুঝলাম, আমি এখানে একটা অনলাইন কম্পাইলার আছে, সি প্রোগ্রামিংস, এখানে এটা অনলাইন কম্পাইল করতে হবে। আপনারা যে কোনো সি প্রোগ্রাম এখানে লেখার পর যদি রান দেন,
তাহলে রান হবে। আমি যদি আমার কোনো প্রোগ্রাম এখানে রান করতে চাই, যেমন অ্যারিথমেটিক অপারেটর যেটা বললাম, এটা যদি আমি এখন এখানে ওই অনলাইন কম্পাইলার রান করতাম, এটা যদি আমি এখন রান করি, এই এখানে রান হয়ে গেছে, দেখছেন? এইভাবে আপনারা অনলাইন কম্পাইলার রান করতে পারেন, বুঝছেন? ল্যাপটপে প্রোগ্রামটা দেন ল্যাব আমি তো ল্যাপটপেই দেখাইলাম। ঠিক আছে, এটা তো অনলাইনে হচ্ছে। ওই ধরেন আমি ল্যাপটপে প্রোগ্রামটা ইনস্টল করব। আচ্ছা আচ্ছা, ল্যাপটপ হলে কোড ব্লকস ইউজ করতে পারেন। এটা হচ্ছে কোড ব্লকস, এটা হচ্ছে কোড ব্লকস। কোড ব্লকস আপনারা অনলাইনে পাবেন, তো ডাউনলোড করতে পারবেন। কোড ব্লকসে লিখে দিলে আপনারা পেয়ে যাবেন। আমি এত জটিল যাইতে চাচ্ছি না আপনাদের জন্য, কারণ এগুলো আবার অনেক সময় ইনস্টল করতে আপনাদের সমস্যা হতে পারে। আমি যেটা আপনাদেরকে অনলাইনে করতে বলতেছি, এটি অনলাইনে তো কম্পাইলার আছে, ঠিক আছে? আর কারো প্রশ্ন? আচ্ছা, তাহলে আজকে এতটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কোড ব্লকসে সি প্লাস প্লাস হবে, তো হবে। এটার সাথে এটা মিল আছে। জি, আচ্ছা, তাহলে আজকে এতটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।